শ্রীতমা তার বাবা চন্দনবাবু এবং মা তনয়া দেবীর সঙ্গে বসবাস করে। শ্রীতমা ভীষণ কুঁড়ে প্রকৃতির মেয়ে ছিল। সে ঘরের কোনো কাজই করতে চাইতো না। তাকে তার মা কোনো কাজ করতে বললেই সে নানান রকম অজুহাত দেখাতো। শ্রীতমার মা বাড়ির সব কাজ একা একাই করত। একদিন শ্রীতমার কলেজের এক বান্ধবী টিয়া তার সাথে দেখা করতে আসে। শ্রীতমা তার বান্ধবীকে পেয়ে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে। মা, আমার আর টিয়ার খুব খিদে পেয়েছে, তুমি আমাদের ভালো করে এগ দিয়ে ব্রেড টোস্ট করে দাও তো। আর হ্যাঁ, টিয়া একেবারেই লঙ্কা খায় না, ওর ব্রেড টোস্টে লঙ্কা দেবে না, আর আমার ব্রেড টোস্টে নুন কম দেবে, ঠিক আছে? এই শ্রীতমা, তুই আন্টিকে সবসময় এত অর্ডার করিস কেন রে? সারাদিন উনি বাড়ির সব কাজ করেন, তারপর তোর এত অর্ডারশিপ মেনটেন করে। ওনার তো রেস্টের দরকার, তুই ওনার হাতে হাতে একটু কাজ করে দিতে পারিস তো। মায়ের থেকে মাসির দরদ বেশি। মা কাজ করতে ভালোবাসে, তাই আমি মাকেই সব কাজ করতে বলি। তোর যদি আমার মায়ের প্রতি অত ভালোবাসা থাকে তাহলে তুই যা আমার মায়ের সাথে কাজ কর। টিয়া শ্রীতমার কথা শুনে চুপ করে থাকে। তনয়া দেবী তাদের জন্য ডিম দিয়ে পাউরুটি টোস্ট করে নিয়ে আসে। দুজনেই এগ টোস্ট খেয়ে নেয়। বেশ কিছুক্ষণ গল্প করার পর টিয়া বাড়ি চলে আসে। এভাবেই কিছুদিন কাটে। শ্রীতমার ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয়ে যায়। চন্দনবাবু শ্রীতমার সঙ্গে তার বন্ধুর ছেলে পিয়াসের বিয়ে ঠিক করে। পিয়াস একটা বড় কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ করত। সে তার বাবা রাকেশ বাবু এবং মা লালি দেবীর সঙ্গে বসবাস করে। কিছুদিন পর ধুমধাম করে শ্রীতমার সঙ্গে পিয়াসের বিয়ে হয়। বিয়ের পর, বৌমা, ও বৌমা, কোথায় গিয়ে মরলে গো? আমার চা খাওয়ার সময় হয়ে গেছে, আমার চা কে দেবে? কি জ্বালাই পড়েছি এই কুড়ে বৌমাকে নিয়ে, ঘরের কোনো কাজ করতে চায় না। উফ, এই বুড়ি আমাকে শান্তিতে একটুও বসতে দেবে না। সারাদিন শুধু খেয়েই চলেছে আর আমাকে খাটিয়ে মারছে। শান্তিতে একটু রিল ভিডিও দেখছি, তাও দেখতে পারবো না। কাজ না করার একটা দারুণ ফোন দিয়ে আটতে হবে। শ্রীতমা লালি দেবীর জন্য চা বানিয়ে নিয়ে আসে। ইস বৌমা, চায়ে এত চিনি দিয়েছো কেন? কি মিষ্টি হয়েছে চাটা। একে আমার সুগার, তার উপর এত মিষ্টি চা খেলে আমি তো মরে যাব। বাবা মা দেখছি কোনো কাজই শেখায়নি তোমাকে। আসলে আমি সবসময় নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম, তাই আমার মা আমাকে কোনো কাজ করার কথা বলতো না। দিনের পর দিন শ্রীতমার কুড়েমি চালায় লালি দেবী বিরক্ত হয়ে ওঠে। এভাবেই আরো কিছুদিন কাটে। একদিন পিয়াস অফিস থেকে বাড়ি ফিরে আসলে শ্রীতমা তাকে বলে, পিয়াস, আমি ভাবছি আবার পড়াশোনা করা শুরু করব। আমার তো অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আমি পেপারে দেখছিলাম চাকরির পরীক্ষার অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে। পড়াশোনা করে পরীক্ষাগুলো দেব। এখন মেয়েরা আর আগের মতো বাড়িতে শুধু বসে বসে সংসার করে না, সবাই সেলফ ইন্ডিপেন্ডেন্ট। তাই আমিও চাকরি করতে চাই। তুমি যদি পড়াশোনা করে চাকরির পরীক্ষা ক্র্যাক করতে পারো তাহলে তো ভালোই হবে। তোমার জন্য আমি ল্যাপটপ, বইপত্র সবই এনে দেবো, তাহলে তোমার পড়তেও সুবিধা হবে। আর একটা ভালো কোচিং সেন্টারে তোমায় ভর্তিও করিয়ে দেবো। কিন্তু আমি যে চাকরির পরীক্ষা দেব তাতে মা কি রাজি হতে চাইবেন? এমনিতেই উনি সবসময় আমাকে বকাবকি করেন। আমি মাকে ঠিক ম্যানেজ করে নেব। মা পড়াশোনা খুব ভালোবাসে, তোমার কোনো অসুবিধা হবে না। পিয়াস কলেজ স্ট্রিট থেকে শ্রীতমার জন্য অনেকগুলো বই কিনে নিয়ে আসে। সে তার বউয়ের পড়াশোনার সুবিধার জন্য একটা দামি ল্যাপটপও কিনে দেয়। কিরে পিয়াস, এত বই, দামি একটা ল্যাপটপ কার জন্য কিনে নিয়ে এসেছিস? তোর তো পড়াশোনার পাঠ অনেকদিন আগেই মিটে গেছে, এখন আবার বাড়িতে আবার কে পড়াশোনা করবে? শ্রীতমা চাকরির পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করবে। সারাদিন বেকার বাড়িতে বসে না থেকে পড়াশোনা করলে ওর মনও তো ভালো থাকবে। তাতে তোমার কোনো অসুবিধা নেই তো? এমনিতেই বৌমা কোনো কাজ করতে চায় না, তার উপর আবার পড়াশোনা করে পরীক্ষা দেবে। দেখ, যা ভালো বুঝিস কর তোরা। শ্রীতমা চাকরির পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা শুরু করে দেয়। পিয়াস তাকে ন্যাশনাল কোচিং সেন্টারে ভর্তি করে। কিছুদিন কাটে। একদিন শ্রীতমা ল্যাপটপে একটি ফানি ভিডিও দেখছিল। তখন সেখানে তার শাশুড়ি মা এসে বলে, বৌমা, রাতে রান্না করতে হবে, কখন রান্নাঘরে যাবে শুনি? রাত্রিবেলা কি কপালে খাবার জুটবে? মা, আমার না সামনে পরীক্ষা, আমি রান্না করতে পারবো না। আপনি সবার জন্য রান্না করুন প্লিজ। অনেকক্ষণ ধরে পড়াশোনা করে আমার মাথাও খুব ব্যথা করছে। আমাকে এক কাপ কফি করে দিয়ে যান। শ্রীতমার কথা শুনে তার শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর লালি দেবী শ্রীতমার ঘর থেকে জোরে জোরে হাসির আওয়াজ শুনতে পায়।
সে তাড়াতাড়ি করে তার বৌমার ঘরে ছুটে আসে। এ কি বৌমা, তুমি যে বললে তোমার পরীক্ষা, পড়াশোনা না করে তুমি হাসির ভিডিও দেখছো আর আমাকে রান্না করার জন্য বলে দিলে? মা, আমি একটা শিক্ষামূলক মুভি দেখছি। আমার পরীক্ষা সিলেবাসে এই চ্যাপ্টারটা আছে, তাই মনে রাখার জন্য সিনেমার মতো করে দেখে নিচ্ছি। আর শুনুন, হাসলে মন ভালো থাকে। আসলে পরীক্ষার এত প্রেশার তো, তাই হেসে হেসে মনটা ভালো করছি। আপনি যান, রান্না করে নিন। লালি দেবী শ্রীতমার উপর ভীষণ রেগে যায়, কিন্তু খিদের জ্বালায় সে তার বৌমাকে কিছু বলে না। তারপর থেকে লালি দেবীকে বাড়ির সব কাজ করতে হতো। শ্রীতমা সবসময় পরীক্ষার অজুহাত দিয়ে ঘরে বসে থাকতো। সে কোচিং সেন্টারেও পরীক্ষার পড়া পড়তে যেত না। শ্রীতমা তার শাশুড়ি মাকে মিথ্যা কথা বলে রোজ ঘুরতে বেরিয়ে যেত। মা, আমার আজকে কোচিং সেন্টারে ম্যাথের এক্সট্রা ক্লাস আছে, সামনেই পরীক্ষা, তাই চাপটা অনেক বেশি। আমার বাড়ি ফিরতে লেট হবে। আমার অপেক্ষা করবেন না, ঠিক আছে? আপনি আর আপনার ছেলে খেয়ে নেবেন। শ্রীতমা এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে তার বান্ধবী টিয়ার সঙ্গে ওয়েস্ট মলে শপিং করতে চলে যায়। শ্রীতমা, তুই তো শাশুড়ি মাকে ভালোই বোকা বানাতে পারিস। রোজ পরীক্ষার পড়া পড়তে যাওয়ার নাম করে আমার সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়িস। তোর সাহস আছে কিন্তু। আচ্ছা, তোর বড় শাশুড়ি মা যদি জানতে পেরে যায়? উফ, শপিং করতে এসেও দেখছি শান্তি নেই। তুই শাশুড়ি আর বরের গল্প ছাড়তো। ওরা আমাকে গাধার মতো বিশ্বাস করে, তাই অত ভয় পাওয়ার কিচ্ছু নেই। চল, আমরা শপিং করি। শপিং করে লুকিয়ে লুকিয়ে ঘরে নিয়ে চলে যাব, কেউ বুঝতেই পারবে না। শ্রীতমা টিয়ার সাথে শপিং করে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসে। এভাবে অনেকদিন কাটে। শ্রীতমা চাকরির পরীক্ষার দিন এগিয়ে আসে। শ্রীতমা, ভালো করে পরীক্ষা দিও। তোমার উপর আমার পুরো ভরসা আছে। চাকরির পরীক্ষা তুমি অবশ্যই ক্র্যাক করবে। হ্যাঁ বৌমা, তুমি অনেক পরিশ্রম করেছো আর তার সুফল তুমি পাবে। যাও, ভালো করে পরীক্ষা দিয়ে এসো। এই রে, সর্বনাশ করেছে। এরা তো ধরেই নিয়েছে যে আমি পরীক্ষায় পাশ করে যাব, কিন্তু আমি তো জানি আমি কি করব। আমি তো কিছুই পড়িনি, আমি যে ডাহা ফেল করব। শ্রীতমা পরীক্ষা দিতে চলে যায়। সে পরীক্ষায় কিছুই লিখতে পারে না। সাদা খাতা সে জমা দিয়ে আসে। কিছুদিন পর পরীক্ষার রেজাল্ট আউট হয়। শ্রীতমা পাশ করতে পারে না। বউয়ের রেজাল্টের এমন অবস্থা দেখে পিয়াস এবং লালি দেবী তার উপর ভীষণ রেগে যায়। এত টাকা পয়সা খরচ করে তোমায় চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করালাম, যা বলেছো সব কিনে দিয়েছি, শহরের সব থেকে দামি কোচিং সেন্টারে তোমায় ভর্তি করিয়েছি, আর তুমি পরীক্ষায় শূন্য পেয়েছো। ঘরের কোনো কাজ করতে হয় না, সারাদিন দরজা বন্ধ করে বসে থাকো, রোজ কোচিংয়ে গিয়ে দেরি করে বাড়ি ফিরে আসো শূন্য পাওয়ার জন্য। আপনারা কিছু বোঝেন না। আমার মতো হাজার হাজার ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে, সবাইকে একেবারেই পাশ করে যাচ্ছে। আমার ক্ষেত্রেও সেম। এবার পাশ করিনি তাতে কি হয়েছে, আসছে বছর আবার হবে। শ্রীতমার কথা শুনে তার স্বামী এবং শাশুড়ি মা ভীষণ অবাক হয়ে যায়। সে আবার আগের মতো মিথ্যা কথা বলা শুরু করে দেয়। লালি দেবীর তার বৌমাকে সন্দেহ হলেও সে প্রমাণের অভাবে শ্রীতমাকে কিছু বলতে পারত না। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন শ্রীতমা কোচিং সেন্টারের নাম করে টিয়ার সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ে। বৌমা বেরিয়ে গেলে লালি দেবীও তার পিছু করতে শুরু করে। সে শ্রীতমাকে অনুসরণ করে ওয়েস্ট মলে গিয়ে পৌঁছায়। সেখানে সে তার বৌমাকে শপিং করতে দেখে অবাক হয়ে যায়। লালি দেবী শ্রীতমার মিথ্যা হাতে হাতে ধরে ফেলে। শ্রীতমা ও টিয়া লালি দেবীকে দেখে ভয় পেয়ে যায়। বাহ, দারুণ বৌমা, দারুণ। তাহলে এটাই তোমার কোচিং সেন্টার? তুমি চাকরির পরীক্ষা দেবে বলে এখানে পড়াশোনা করতে আসো? না মা, মানে আমি পড়তেই যাচ্ছিলাম, রাস্তায় টিয়ার সঙ্গে দেখা হয়ে গেল। এ আমাকে শপিং করতে আসতে বলল, তাই আমি এখানে এসেছি। এই, তুই কি মিথ্যাবাদী রে? নিজেই বাড়িতে কাজ করার ভয়ে মিথ্যা কথা বলে বেরিয়ে পড়িস, আর এখন আমার ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছিস। আমার ছেলে এত কষ্ট করে তোমাকে পড়াশোনা করাচ্ছে, আর তুমি চাকরির পরীক্ষা দেওয়ার নাম করে আমাদের ঠকাচ্ছ। লালি দেবী শ্রীতমাকে বাড়িতে নিয়ে আসে। সে তার ছেলেকে ফোন করে সমস্ত কিছু জানায়। পিয়াস তার বউয়ের উপর ভীষণ রেগে যায়। সে মনে মনে খুব কষ্টও পায়। সে বাড়িতে এসে তার বউকে খুব বকাবকি করে। আমার তোমায় একদম বিশ্বাস করা উচিত হয়নি। তুমি ভীষণ সুবিধাবাদী। এই কদিন পরীক্ষার নামে আমার মাকে দিয়ে চাকরের মতো খাটিয়ে নিয়েছো। বিশ্বাস করো, আমি রোজ পড়তে যাই, শুধু আজকেই শপিং করতে গেছি।
টিয়া ভয় পেয়ে মাকে সব মিথ্যা কথা বলেছে। বদমাইশ মেয়ে একটা। আগে জানলে অসভ্য মেয়েটার সঙ্গে আমি কোথাও যেতাম না। বৌমা, তুমি একেবারেই মিথ্যা কথা বলছো। 3 দিন আগে তোমার কোচিং সেন্টার থেকে আমার কাছে একটা ফোন এসেছিল। 3 দিন আগে শ্রীতমা যখন বাড়ি থেকে মিথ্যা কথা বলে বেরিয়ে পড়েছিল, ন্যাশনাল কোচিং সেন্টার থেকে লালি দেবীর ফোনে একটা কল আসে। আসলে কোচিং সেন্টারের হেড টিচার গোপাল নস্কর শ্রীতমার বাড়িতে ফোন করেছিলেন। হ্যালো, আপনি কি মিসেস শ্রীতমা কথা বলছেন? আপনার কি ব্যাপার বলুন তো? প্রায় 1 বছর হয়ে গেল কোচিং এর একটা ক্লাসও অ্যাটেন্ড করেননি। এদিকে প্রত্যেক মাসের 1 তারিখে ফিসও ক্লিয়ার করে দিয়ে যান। পরীক্ষায় তো পাস করতে পারেননি শুনলাম। আমি শ্রীতমার শাশুড়ি মা বলছি। এ আপনি কি বলছেন? আমার বৌমা পড়তে যায় না, কিন্তু ও তো রোজ কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাড়ি থেকে সময় মতো বেরিয়ে পড়ে। কোচিং সেন্টারের নাম করে কোথায় যাই গিয়ে দেখুন আগে। ও যদি বৌমা না হয়ে নিজের মেয়ে হতো তাহলে তো ঠিকই খোঁজ নিতেন। এমন চলতে থাকলে আমরা শ্রীতমার নাম রেজিস্টার থেকে কাটিয়ে দেবো। আমাদের কোচিং সেন্টারের অনেক সিনিয়র স্টুডেন্টরা ভর্তি হতে চাই। আপনার বৌমার জায়গায় একটা ভালো স্টুডেন্টকে আমরা ভর্তি নিয়ে নেব। গোপাল নস্কর লালি দেবীর মুখের উপর ফোন কেটে দেয়। শ্রীতমা লালি দেবীর মুখে সত্যি কথা শুনে খুব ভয় পেয়ে যায়। সে লজ্জায় তার শাশুড়ি মাকে মুখ দেখাতে পারে না। মা, আজ তুমি না থাকলে আমার বউয়ের মিথ্যা কথা কিছুতেই ধরতে পারতাম না। গোপালবাবু ফোন করে ভাগ্যিস সত্যিটা জানিয়ে দিয়েছেন। আমারই দোষ আছে। একবার যদি ফোন করে খোঁজ নিতাম তাহলে এই দিনটা দেখতে হতো না। তোমায় পরীক্ষা আর দিতে হবে না। প্লিজ তোমরা এমন করো না। আমার খুব ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিনও তোমাদেরকে মিথ্যা কথা বলবো না। আমি এবার থেকে মন দিয়ে পড়াশোনা করব। তোমরা আমাকে আর একটা সুযোগ দাও। পিয়াস ও লালি দেবী শ্রীতমাকে ক্ষমা করে দেয়। সে তারপর থেকে মন দিয়ে পড়াশোনা করা শুরু করে। শ্রীতমা পরীক্ষায় পাশ করার জন্য কঠোর পরিশ্রম করে। সে পরের বছর পরীক্ষায় পাশ করে যায়। শ্রীতমা একটা ভালো চাকরি পায়। পিয়াস ও লালি দেবীর গর্বে বুক ফুলে ওঠে। তারা এভাবেই সুখে শান্তিতে সংসার করতে থাকে। স্কুল ছুটি হয়ে যাওয়ার পর বেবি খুবই খুশি মনে বাড়িতে ফিরে আসে। তার মা উষা দেবী তাকে ভীষণ পরিমাণে খুশি হতে দেখে খুবই অবাক হয়। সে তার মেয়ের খুশির কারণ কিছুতেই বুঝতে পারে না। তুই আজকে এত লাফাচ্ছিস কেন? কি হয়েছে? স্কুলে কি কোনো কাণ্ড ঘটিয়েছিস? দিনে দিনে তুই এত দুষ্টু হয়ে যাচ্ছিস যে তোকে নিয়ে আমি আর পারছি না সত্যি। মা, তুমি সবসময় আমাকে ভুল বোঝো। আমি স্কুলে কোনো কাণ্ড ঘটাইনি। স্কুল থেকে আসার পথে দেখি পাড়ার মোড়ে একটা ডিম কারি আর ভাতের দোকান বসেছে, আর সেখানে 5 টাকায় ডিম ভাত পাওয়া যাচ্ছে। আমি সেই দেখে খুবই খুশি হয়েছি। ডিম কারি আর ভাত দেখে তুই এত খুশি হচ্ছিস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না রে। কারণ তুই তো ডিম ভাত খেতে ভালোবাসিস না, আর ডিম আনলে তুই ছুঁয়ে পর্যন্ত দেখতে চাস না। তাহলে আজকে হঠাৎ করে তোর কি হলো? আজকে স্কুলে একটা দারুণ ঘটনা হয়েছে, তোমাকে বলছি শোনো তাহলে। আজকে সকালবেলা বেবি স্কুলে গেলে তাদের নিউট্রিশন টিচার স্বপন বাবু এত সুন্দর করে পড়া বোঝায় যে সকলেরই তার ক্লাস করতে ভীষণ পরিমাণে ভালো লাগে। স্বপন বাবু সেই দিন ডিম খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে সকল ছাত্র ও ছাত্রীদেরকে বোঝাতে শুরু করে। কিন্তু বেবি যেহেতু ডিম একেবারেই খেতে পছন্দ করে না, তাই তার সেই ক্লাসটা করতে ভালো লাগে না। সেই কারণে সে শৌচালয়ে যাওয়ার অজুহাতে স্বপন বাবুর ক্লাস থেকে বেরিয়ে যেতে চায়। বেবি, তোমার চোখ মুখ দেখে তো বোঝা যাচ্ছে তুমি একেবারেই ডিম খেতে পছন্দ করো না। কারণ সব ছাত্রছাত্রীরাই মনোযোগ দিয়ে আমার পড়া শুনছে, কিন্তু তুমি তো অমনোযোগী হয়ে উঠেছো। আপনি ঠিক ধরেছেন স্যার। ডিমের আষ্টে গন্ধ আমার একদম ভালো লাগে না। তাই মা ডিম কারি আর ভাত রান্না করলে আমি কিছুতেই খেতে চাই না। আর ডিম খেলে কি হয়? কিছুই হয় না। তোমায় কে বলেছে ডিম খেলে কিছুই হয় না? প্রত্যেকদিন তুমি যদি একটা করে ডিম সিদ্ধ খাও তাহলে তোমার শরীরে অনেক প্রোটিন যাবে, আর তুমি অনেক অনেক শক্তিশালী হয়ে উঠবে। কেউ তোমাকে হারাতে পারবে না। তাই আজকে থেকে বাড়ি গিয়ে রোজ একটা করে ডিম সিদ্ধ খাওয়া অভ্যাস করবে, বুঝেছো? স্বপন বাবুর কথা শুনে বেবি প্রভাবিত হয়, কারণ সে ছোটবেলা থেকেই সকলের থেকে বেশি পরিমাণে শক্তিশালী হতে চাইতো। তাই সে মনে মনে ঠিক করে যে আজকে থেকে বাড়ি যাওয়ার পর সে সব সময় ডিম কারি এবং ভাত খাবে। তাই সে যখন তাদের পাড়ার মধ্যে 5 টাকার ডিম কারি আর ভাতের দোকান দেখতে পায়, তখনই সে ভীষণ পরিমাণে আনন্দিত হয়ে বাড়িতে ফিরে আসে। যাক, ভালো হয়েছে, তোর স্যারের জন্য তোর শুভ বুদ্ধি উদয় হয়েছে। আমি খুব খুশি হয়েছি। তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, তারপর আমি আর তুই 5 টাকার ডিম কারি আর ভাত খেয়ে আসবো।
এই বলে উষা দেবী স্নান করতে চলে যায় এবং বেবি স্কুলের জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে তারা দুজনে মিলে পাড়ার মোড়ে 5 টাকা ডিম কারি এবং ভাত খেতে চলে যায়। সেখানে প্রচুর পরিমাণে ভিড় দেখে তারা ডিম কারি ও ভাত খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা দোকানের সামনে চলে আসে এবং 5 টাকা দিয়ে ডিম ভাত নিয়ে নেয়। ডিমের ঝোল দিয়ে ভাত মেখে খেয়ে বেবির ভীষণ পরিমাণে ভালো লেগে যায়। মা, আমার ডিম কারি আর ভাত খেয়ে খুব ভালো লেগেছে, আমি আরো ডিম ভাত খাবো, কারণ এই 2টো ডিম খেয়ে আমার একেবারে পেট ভরেনি। চলো আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়ি। সে কি রে, 2টো ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে তোর পেট ভরেনি? তোদের স্যার দিনে 1টা করে ডিম খেতে বলেছে, আর তুই সেই জায়গায় 2খানা ডিম খেয়ে নিলি, তার উপর আবার ডিম খাবি? এত ডিম খেলে তো শরীর গরম হয়ে যাবে। প্রত্যেকদিন একটা ডিম খেয়ে যদি শক্তিশালী হওয়া যায়, তাহলে আমি তো রোজ 100টা করে ডিম খেয়ে নেব। তাহলে আমি 100 গুণ বেশি শক্তিশালী হয়ে যাব, আর আমাকে কেউ হারাতে পারবে না। কেউ যদি আমার সাথে বদমাইশি করতে আসে, তাহলে আমি তাকে মেরে উড়িয়ে দিতে পারবো। বেবি তার মায়ের কথা কিছুতেই শুনতে চায় না এবং সে আবার ডিম ভাত খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ে। এভাবে সে বারবার অনেকগুলো ডিম খেয়ে ফেলে। লাইনে দাঁড়ানো বাকি লোকেরা ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করে। ও দিদি ভাই, আপনার এই খাউকুটি মেয়েকে বাড়িতে নিয়ে যান। কখন থেকে দেখছি ও ডিম ভাত খেয়েই যাচ্ছে। একটুখানি বাচ্চা মেয়ে যদি এইভাবে ডিম খেতে থাকে, তাহলে আমরা ডিম খাবো কোথা থেকে? 5 টাকা ডিম ভাতে এই মেয়েটা সব শেষ করে দেবে তো। শুনুন কাকু, বেশি বকবক করলে আপনি যে ডিমটা নেবেন সেই ডিমটাও কিন্তু আমি খেয়ে নেব, তাই চুপ করে থাকুন। সব সময় ফোড়ন না কাটলে আপনার হয় না দেখছি। এই বলে বেবি বেশি বেশি করে ডিম ভাত খেতে শুরু করে এবং সে একাই দোকানের সমস্ত ডিম কারি আর ভাত খেয়ে নেয়। এইভাবে বেবি ডিম কারি এবং ভাত পাগল হয়ে ওঠে। ডিম দেখলে সে কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারে না। দেখতে দেখতে অনেকগুলো বছর কাটে এবং সে বড় হয়ে ওঠে, তবুও তার ডিম কারি এবং ভাতের পাগলামি কিছুতেই যায় না। আর 2 দিন পরে তোর বিয়ে, এবার অন্তত ডিম কারি আর ভাত খাওয়ার পাগলামিটা একটু বন্ধ কর। যখন ছোট ছিলিস তখন আমরা কিচ্ছু বলিনি, কিন্তু এখন দিনে 100টা করে ডিম খাওয়ার কোনো মানে আছে? তোর শ্বশুর বাড়ির লোক যদি জানতে পারে তুই এরকম ডিম খাস, তাহলে তোকে তো বাড়ি থেকে তাড়িয়ে দেবে। মা, তুমি পরিস্থিতির গুরুত্বটা কিছুতেই বুঝতে পারছো না। আমি জানি বিয়ের পর শ্বশুরবাড়ির লোকেরা বৌমাকে খুব জ্বালাতন করে, তাই তাদের সাথে লড়াই করার জন্য আমার তো এখন বেশি বেশি করে ডিম খাওয়ার প্রয়োজন। তা না হলে আমি শক্তি পাবো কোথা থেকে? হায় ঈশ্বর, এই মেয়েকে নিয়ে আমি যে কি করব, এর মাথায় অন্তত কিছু বুদ্ধি দাও, না হলে আমার মেয়ের জীবনে মহা বিপদ আসন্ন। এই বলে উষা দেবী সেখান থেকে চলে যায়। বেবির সাথে প্রিয়ম নামে একটি ছেলের বিয়ে ঠিক হয়েছিল। প্রিয়ম তার মা রচনা দেবীর সাথে বাস করত। তারা অনেক কিপটে প্রকৃতির হওয়ায় রচনা দেবী খুবই বুঝে সুঝে সংসার চালাতো। সে একেবারেই কোনো ফালতু খরচ পছন্দ করত না। তাদের বেবিকে দেখে ভীষণ পরিমাণে পছন্দ হওয়ায় তারা বেবির সঙ্গে তাদের ছেলে প্রিয়মের বিয়েটা ফাইনাল করে দেয় এবং কিছুদিনের মধ্যেই খুবই ধুমধাম করে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর, বৌমা, আমি তোমার মায়ের কাছ থেকে জানতে পেরেছি যে তুমি নাকি ভীষণ পরিমাণে ভাত খেতে ভালোবাসো, কিন্তু আমাদের বাড়িতে আমরা কেউ বেশি ভাত খাই না। তাই তুমি যখন রান্না করবে একটু অল্প করে ভাত রান্না করবে। আর আমার ছেলেটা 50টা ডিম নিয়ে এসেছে, সেই 50টা ডিম দিয়ে তোমাকে 50 দিন চালাতে হবে। আর পারলে তুমি আমাদের জন্য একটা ডিমকে অর্ধেক করে রান্না করবে। সে কিরকম কথা? আপনারা একটা ডিমের অর্ধেক খেয়ে থাকেন কি করে? এরকম ভাবে খাওয়া দাওয়া করলে আপনারা তো দুর্বল হয়ে পড়বেন। আমরাও তো সহজে দুর্বল হই না। আর তোমাকে যেভাবে রান্না করতে বলা হয়েছে সেভাবেই রান্না করো। আমরা দুপুর 12টার মধ্যে লাঞ্চ করি, তাই তুমি তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে ডিমের ঝোল আর ভাত রান্না করো। নতুন বৌমা তার শাশুড়ি মায়ের কথা মতো রান্নাঘরে চলে যায় এবং ফ্রিজ খুলে সমস্ত ডিম বের করে নেয়। বেবি 50টা ডিম দেখে কিছুতেই তার লোভ সামলে রাখতে পারে না। এর ফলে সে 50টা ডিম সিদ্ধ করে ডিমের ঝোল রান্না করে, কিন্তু সে তার শাশুড়ি মা এবং স্বামীর জন্য মাত্র একটা ডিমকে অর্ধেক করে ঝোল তৈরি করে। রান্না করা হয়ে গেলে সে সকলকে খাবার পরিবেশন করে দেয়। বেবি, তুমি এইসব কি করছো? 50টা ডিম দিয়ে তুমি ডিমের ঝোল রান্না করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এতগুলো ডিম একসাথে খেলে তোমার তো পেট খারাপ করবে। জিনিসপত্র এইভাবে অপচয় করতে নেই। আমি অপচয় করব কেন? আর আমি তোমাদের বলিনি তো যে তোমরা 50টা ডিম খাবে? তোমার আর শাশুড়ি মায়ের জন্য এই দেখো আমি অর্ধেক ডিম রান্না করেছি, আর বাদবাকি সব ডিম আমি খাবো, কারণ আমি বিয়ের আগে প্রত্যেকদিন 100টা করে ডিমের ঝোল দিয়ে ভাত খেতাম। এখন বিয়ে হয়েছে বলে 50টা ডিম কম খাচ্ছি।
তুমি বিয়ের আগে 100টা করে ডিম দিয়ে ভাত খেতে? আমরা 1 বছরে 100টা ডিম খাই কিনা সন্দেহ। ওরে বাবা, তোমার পেট তো নয় যেন কুয়া, তুমি তো পুরো মহিলা পালোয়ান দেখছি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি মহিলা পালোয়ান বটে। আর আমার পেছনে যে লাগতে এসেছে তাকে আমি মেরে নিজের নাম ভুলিয়ে দিয়েছি। এমনি এমনি তো হাতের মাসলগুলো তৈরি হয়নি। ডিম আর ভাত খেয়ে আমি নিজেকে এতটা শক্তিশালী করে তুলেছি। এই বলে বেবি সমস্ত ডিমের ঝোল দিয়ে ভাত মেখে একা একা সেই ভাত খেয়ে নেয়। তার স্বামী এবং শাশুড়ি মা বেবির এরকম ডিম খাওয়া দেখে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। সেদিনের পর থেকে প্রিয়ম বাজার থেকে কিছুতেই ডিম কিনে নিয়ে আসতে চায় না, কিন্তু বেবি তাকে মেরে হাত পা ভেঙে দেবে সেই ভয় দেখিয়ে তাকে রোজ বাজার থেকে 100টা করে ডিম নিয়ে আসতে বলে। ওরে বাবা রে বাবা, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমাকে তুমি মেরে হাত পা ভেঙে দিও না প্লিজ। আমি তোমার জন্য রোজ ডিম নিয়ে আসবো, তুমি ডিম দিয়ে আর তুমি ওই ডিম খেয়ে শান্ত থেকো প্লিজ। এইভাবে বৌমার থেকে মার খাওয়ার ভয় নিয়ে বেঁচে থাকা যায়? ওনাকে ডিম খাওয়াতে গিয়ে আমার সংসারের সব টাকা ধ্বংস হয়ে যাচ্ছে, সংসারে আগুন লেগে যাচ্ছে, কিন্তু আমার বৌমার ডিম খাওয়া আর বন্ধ হচ্ছে না। এভাবেই বেবি প্রত্যেকদিন তার ডিম এবং ভাত খাওয়ার পরিমাণ বেশি করে বাড়িয়ে দেয়। ধীরে ধীরে তার পালোয়ানের মতো চেহারা হয়ে ওঠে। তাকে দেখে সকলে ভয় পেতে শুরু করে, কিন্তু তাতে তার কিছুই যায় আসে না। একদিন সে তার শাশুড়ি মা এবং স্বামীর সঙ্গে একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর সকলে তার পালোয়ানের মতো চেহারা দেখে ভীষণ পরিমাণে হাসাহাসি করে। আমি নিজের সাথে আমার বউ নিয়ে এসেছি না বীর পালোয়ান ভাই নিয়ে এসেছি সেটাই তো বুঝতে পারছি না। একবার নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেছো যে ডিম খেয়ে খেয়ে কিরকম রাক্ষস হয়ে উঠেছো? আমার কিন্তু বেশি কথা একদম পছন্দ না। চুপচাপ ডিমের ঝোল আর ভাত অর্ডার করো, না হলে কিন্তু কাঁটা চামচ চোখের মধ্যে ফুটিয়ে দেব। আমি সবার থেকে শক্তিশালী, আর আমি যদি এভাবে ডিম না খেতাম তাহলে এরকম শক্তিশালী আমি হতে পারতাম না। বেবির স্বামী এবং শাশুড়ি মা তার এরকম কথা শুনে খুবই ভয় পেয়ে যায় এবং তারা বেবির জন্য 100টা ডিমের ঝোল আর ভাত অর্ডার করে। রেস্টুরেন্টের ওয়েটার এরকম অর্ডার শুনে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু বেবির চেহারা দেখে সে কিছু বলার সাহস পায় না। সে তাদের টেবিলে 100টা ডিমের ঝোল আর ভাত নিয়ে এসে পরিবেশন করে দেয়। তারা সবাই মিলে ডিমের ঝোল এবং ভাত খেতে শুরু করে। সেই সময় পিন্টু গুন্ডা এবং তার বন্ধু বান্ধবরা সেই রেস্টুরেন্টে এসে সেখানে উপস্থিত সকল মেয়েদের সঙ্গে এরকম বাজে ব্যবহার করতে থাকে। প্রথমে কেউ তাকে পাত্তা না দিলেও সে ভীষণ পরিমাণে সকলকে অতিষ্ঠ করলে সকল মেয়েরা তার উপর রেগে যায়। কিরে প্রিয়ম, তুই কিছু বলবি না? আমাদের বাড়ির বৌমা পালোয়ান হোক আর যাই হোক, এই বদমাইশ ছেলেটা কিভাবে আমাদের বৌমার পেছনে লাগছে, ওকে একটু শিক্ষা দেওয়া দরকার। আরে তুমি চিন্তা করছো কেন? তুমি তোমার বৌমাকে চেনো না? ও এমনি এমনি 100টা ডিম খায় নাকি? ওর গায়ে অনেক শক্তি আছে। তুমি শুধু চুপচাপ বসে দেখো ওই বদমাইশ ছেলেগুলোর কি হয় এইবার। প্রথমে বেবি তার 100টা ডিম দিয়ে ভাত খাওয়া শেষ করে এবং ঠিক তারপরেই সে পিন্টু গুন্ডার কাছে চলে যায়। এই দেখে সেই গুন্ডাগুলো তার সাথে আরো বেশি পরিমাণে খারাপ ব্যবহার করা শুরু করে। তুই আমাকে যে এত কথা শোনাচ্ছিস, তোর পাতে তো মাত্র 3টে ডিম পড়ে আছে, আর তুই আমাকে সেই ডিম খাওয়ার জন্য সাধছিস? এই ডিম আমার পেটের একটা কোণাতেও লাগবে না, তার থেকে বরং তুই খা। এই বলে বেবি জোর করে সেই বদমাইশ গুন্ডার মুখে ডিমগুলো ঠুসে দেয় এবং সে তার বীর পালোয়ানের মতো হাত দিয়ে সেই গুন্ডা এবং তার বন্ধু বান্ধবদের জোরে জোরে ঘুষি মারে। বেবির কাছে মার খেয়ে তারা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। রেস্টুরেন্টে উপস্থিত মেয়েরা এই দেখে খুবই আনন্দ পায় এবং তারা আনন্দে হাততালি দিতে শুরু করে। দিদি ভাই, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমাদের ভীষণ ভুল হয়ে গেছে। আমরা আর কখনো আপনাকে জ্বালাতন করব না, আর আপনাকে ডিম খাওয়া নিয়ে কখনো কোনো রকমের কথা শোনাবো না। আমাদেরকে ছেড়ে দাও। মেরে তোদের মুখ আমি ভেঙে দেব, তারপর আমাকে কথা শোনাবি। এই 100টা ডিম আমাকে শক্তি দাও, যাতে আমি আমার মাসেল ফোলানো হাত দিয়ে এই গুন্ডাগুলোর হাত পা ভেঙে দিতে পারি। এই বলে বেবি তাদের আরো মারতে শুরু করে। রেস্টুরেন্টে এরকম অরাজকতা দেখে সেখানকার মালিক পুলিশকে ফোন করে সব জানিয়ে দেয় এবং পুলিশ সেখানে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশ সেই বদমাইশ গুন্ডা এবং তার বন্ধু বান্ধবদের ধরে নিয়ে চলে যায়। পুলিশ অফিসার বেবির এরকম সাহস দেখে খুবই প্রসন্ন হয়। আমাদের পুলিশ বাহিনীতে আপনার মতো বীর পালোয়ান মহিলার ভীষণ পরিমাণে দরকার। তাই আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে কলকাতা পুলিশ অফিসার হিসেবে জয়েন করার জন্য অনুরোধ করছি। প্লিজ না করবেন না। পুলিশের কথা মতো বেবি এবং তার পরিবার খুবই খুশি হয়। বেবি পুলিশ হিসাবে চাকরিতে জয়েন করে। এর ফলে তার স্বামী এবং শাশুড়ি মাও তাকে আর কোনো কথা শোনায় না। এইভাবে বেবি প্রত্যেকদিন ডিম খেয়ে এক শক্তিশালী পুলিশ অফিসার হয়ে ওঠে।